আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম রানা, সহকারী শিক্ষক ইংরেজি, মধুমতি আদর্শ বিদ্যালয়, কালিয়ানড়াই। আবারও তোমাদের আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় বিষয় নিয়ে। তোমাদের ইংরেজি দ্বিতীয় বিষয়ের 11 নম্বরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তোমরা সবাই জানো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স একটা ইম্পর্টেন্ট টপিক। তো আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব আমাদের জানতে হবে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা আসলে কি। আমরা জানি যে সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলবো, ট্রান্সফরমেশন শব্দের অর্থ হচ্ছে এক গ্রুপ থেকে আরেক গ্রুপে ট্রান্সফার অর্থাৎ রূপান্তর। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সাধারণত এভাবে করতে হবে যখন আমরা কোনো সেন্টেন্সকে গঠনগত দিক দিয়ে পরিবর্তন করব কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে রহিম একটা ভালো ছেলে। আমরা ইজিলি বলতে পারি রহিম ইজ এ গুড বয়। যদি আমরা এই কথাটাকে পরিবর্তন করি রহিম ইজ নট এ ব্যাড বয়, এর অর্থ দাঁড়াচ্ছে রহিম একটা খারাপ ছেলে না, তার মানে রহিম একটা ভালো ছেলে। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আজকের ক্লাসটা অনুসরণ করো এবং নোট ডাউন করো, আশা করি তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে ধারণাটা অনেকটা ইজি হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রথমে যাব অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ। তো আমরা কি করব? অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করব। আমরা জানি সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নাম্বার 1 অ্যাফারমেটিভ হ্যাঁ বোধক, নেগেটিভ না বোধক। তো আমরা যখন অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করব, একটা সেন্টেন্স থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্স, আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা সাবজেক্ট থাকবে, অন্য যখন নেগেটিভ করব তখন সেটা অনলি দিয়ে শুরু হবে। তো আমরা সর্বপ্রথমে যে সেন্টেন্স সাবজেক্ট থাকবে সেই সেন্টেন্সটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। চলো আমরা শুরু করি। তো প্রথমে আছে এখানে অ্যাফারমেটিভ টু নেগেটিভ। তো আমরা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করার সময় যে রুলসটা ফলো করতে হবে বা যে স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটা আমরা ব্ল্যাকবোর্ডে লিখব এবং তোমরা নোট ডাউন করবে। তো এখানে আমি স্ট্রাকচার লিখতেছি, তোমরা আমার সাথে সাথে লিখো। ফ্রম অ্যাফারমেটিভ টু নেগেটিভ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে লিখছি অ্যাফারমেটিভ। অ্যাফারমেটিভ শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ বোধক, নেগেটিভ হচ্ছে না বোধক। আমরা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করার সময় যে রুলসটা ফলো করব আমি সেই রুলসটা লিখেছি দিচ্ছি তোমাদের সুবিধার্থে। স্ট্রাকচারটা হবে এরকম। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট বসাবো, এরপরে আমরা যে প্রদত্ত ভার্ব দেওয়া থাকবে ভার্ব বসাবো, এরপরে একটা নট আনবো প্লাস এরপরে আমরা যে মূল শব্দটা থাকবে অর্থাৎ অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটা আনবো। অ্যাডজেক্টিভ এর বিপরীত শব্দ প্লাস বাকি যে অংশটা থাকবে সেই অংশটা। তোমরা তোমাদের বোঝার সুবিধার্থে বা যদি ইন ফিউচার ভুলে যাও তাহলে সেই ক্ষেত্রে তোমরা স্ট্রাকচারটা লিখে রাখতে পারো। তো আমরা কি লিখছি স্ট্রাকচারে, যখন অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করব প্রথমে সাবজেক্ট বসাবো, এরপরে ভার্ব, নট, অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ, বাকি অংশ যদি বাকি অংশ থাকে। আমি তোমাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে একটা সেন্টেন্স লিখছি, দেখো। করিম ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এর অর্থ দাঁড়াচ্ছে, এটা আছে অ্যাফারমেটিভ, এটাকে আমরা কি করব? নেগেটিভ। আমি আবারও বলতেছি,
সেন্টেন্স আছে করিম ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ যে এটা অবশ্যই অ্যাফার্মেটিভে আছে, কারণ এখানে কোনো নট বা নো নেই বা না বাচক কোনো শব্দ নেই। সো এটাকে যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভ করতে হলে সর্বপ্রথম আমাদের কথা ছিল সাবজেক্ট বসাবো আমরা। সাবজেক্ট আছে কি করিম ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে করিম, এরপরে বসাবো হচ্ছে ভার্ব আছে ইজ, এরপরে আমরা একটা নট বসাবো, এরপরে অ্যাডজেক্টিভ এ। ব্রিলিয়ান্ট শব্দের অর্থ হচ্ছে মেধাবী, আর মেধাবীর বিপরীত শব্দটা হবে হচ্ছে দুর্বল। তো দুর্বল, ব্রিলিয়ান্ট থেকে যখন দুর্বলে যাব, উইক শব্দের অর্থ হচ্ছে দুর্বল, ব্রিলিয়ান্টের বিপরীত শব্দ হচ্ছে উইক। এরপরে আমরা কি করব, বাকি অংশ বসাই দেব। তো আমরা এখন সেন্টেন্সটা করব। প্রথমে আমি লিখছি সাবজেক্ট, সাবজেক্ট আছে করিম, এরপরে লিখছি ভার্বটা আছে ইজ, এরপরে আমরা একটা কি বসাবো, নট বসাবো। এরপর আর্টিকেল হিসেবে যা আছে থাকবে, ব্রিলিয়ান্ট হচ্ছে মেধাবী আর উইক শব্দের অর্থ হচ্ছে দুর্বল, তো ব্রিলিয়ান্টের বিপরীত শব্দ হচ্ছে উইক, আমরা বসালাম। এরপরে বাকি অংশ আছে স্টুডেন্ট অর্থাৎ অবজেক্ট। তো আমাদের প্রথম যে সেন্টেন্সটা লিখছিলাম আমি, যে করিম ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, করিম একজন মেধাবী ছাত্র, আমরা এটাকে যখন নেগেটিভে রূপান্তরিত করছি অর্থাৎ ট্রান্সফর্ম করছি, তখন এটা অর্থ দাঁড়াচ্ছে করিম ইজ নট এ উইক স্টুডেন্ট, তার মানে হচ্ছে করিম একটা দুর্বল ছাত্র না। তোমরা এরপর থেকে যদি এই স্ট্রাকচারটা লিখে রাখো, বাকি যত সেন্টেন্স থাকবে তোমরা পরীক্ষায় যদি আসে তোমরা অবশ্যই এটা সলভ করতে পারবে। আমি 2 নম্বর আরেকটা সেন্টেন্স দিচ্ছি, যেমন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট দেশ। এটাকে যদি আমাদের নেগেটিভ করতে হয়, ওই আমরা উপরে যে স্ট্রাকচারটা আছে আমরা সেটা ফলো করব। প্রথমে কি বসাবো, সাবজেক্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ আছে, আমরা বাংলাদেশ দিলাম সাবজেক্ট হিসেবে। এরপরে কি বসাবো, ভার্ব কি আছে ইজ, এরপরে ভার্ব কি আছে ইজ, আমরা এরপরে স্ট্রাকচার অনুযায়ী পরে ভার্বের পরে কি দিব, নট। স্মল অর্থ তোমরা জানো ছোট, স্মল এর বিপরীত শব্দ হচ্ছে বড় ইংরেজি হচ্ছে বিগ, এরপরে আমরা কি বসাবো, বাকি অংশ হচ্ছে কান্ট্রি। ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি তোমরা যদি এই স্ট্রাকচারটা ফলো করো এবং নোট ডাউন করো, ইন ফিউচার তোমাদের অবশ্যই এটা কাজে দেবে, এবং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কোনো সেন্টেন্স আসলেই তোমরা এটা সলভ করতে পারবে। এরপরে আমরা ফিরে যাব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ অনলি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয় সেই ক্ষেত্রে আমরা কি করব। তো তোমরা আমার সাথেই থাকো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভই, কিন্তু এখানে অনলি যুক্ত থাকবে। তো আমরা লিখতে পারি যে অনলি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমি নেগেটিভ করি সেই ক্ষেত্রে 3টা রুলস ফলো করতে হবে। কয়টা রুলস? 3টা রুলস। একটা হচ্ছে অনলি দিয়ে থাকবে ব্যক্তিবাচক, দ্বিতীয়ত অনলি দিয়ে থাকবে বস্তুবাচক, আর তৃতীয়ত অনলি দিয়ে থাকবে সংখ্যাবাচক। তাই এই 3টা সেন্টেন্সকে যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি সেই ক্ষেত্রে আমাদের যে রুলসগুলো ফলো করতে হবে, আমি এক এক করে 3টা রুলস আমি লিখে দিচ্ছি। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই এটা নোট ডাউন করো। তো অনলি যুক্ত কোনো ব্যক্তিবাচক অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমি নেগেটিভ করি সেই ক্ষেত্রে অনলি যুক্ত কোনো ব্যক্তিবাচক সেন্টেন্সকে কোন সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি। স্ট্রাকচার, তো অনলি যুক্ত কোনো ব্যক্তিবাচক কোনো সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে হয় সেই ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা কি স্ট্রাকচার ফলো করতে পারি। ব্যক্তিবাচক হলে অনলি উঠে গিয়ে আমরা একটা নাম ওয়ার্ড বসাবো। অনলি এর পরিবর্তে
আমরা নান বার্ড বসাবো, নান বার্ড, অনলি এর পরিবর্তে নান বার্ড বসে প্লাস বাকি অংশ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের বোঝার জন্য। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ক্যান হেল্প আস, এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এই স্ট্রাকচারটা আমি আবারও রিপিট করছি। অনলি এর পরিবর্তে নান বার্ড বসবে কোন ক্ষেত্রে? যদি সেন্টেন্সটা ব্যক্তিবাচক হয়, আর এরপর আমরা বাকি অংশ বসাবো। তো এক নাম্বার সেন্টেন্স আমি লিখছি অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহই পারে আমাদের সাহায্য করতে। এই সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করি, সেই ক্ষেত্রে অনলি এর পরিবর্তে আমরা কি বসাবো? এখানে স্ট্রাকচারে লিখছি অনলি এর পরিবর্তে নান বার্ড বসাবো। তো আমরা অনলি এর পরিবর্তে নান বার্ড দিলাম, এরপরে শর্ত অনুযায়ী বাকি অংশ বসাবো। বাকি অংশ আছে আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ক্যান হেল্প আস। তো এখানে নেগেটিভ প্রথমে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ব্যক্তিবাচক, এই কারণে আমরা অনলি এর পরিবর্তে নান বার্ড বসেছি, আমরা বাকি অংশ বসিয়ে দিছি। তো আশা করি তোমরা বুঝছো। এরপরে যদি অনলি যুক্ত কোনো ব্যক্তিবাচক না থেকে সেখানে কোনো বস্তুবাচক থাকে, অনলি যুক্ত কোনো বস্তুবাচক যদি থাকে, বস্তুবাচক থাকলে সেই ক্ষেত্রে নেগেটিভ করার নিয়ম হবে। আমরা ব্যক্তিবাচক ক্ষেত্রে যেমন অনলি এর পরিবর্তে নান বার্ড বসেছিলাম, কিন্তু বস্তুবাচক হলে অনলি এর পরিবর্তে আমরা বসাবো নাথিং বাট। কি বসাবো? নাথিং বাট, নাথিং বাট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি স্ট্রাকচারে কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু আমরা ব্যক্তির জায়গায় বস্তু ব্যবহার করব, এই কারণে অনলি এর পরিবর্তে আমরা নাথিং বাট দেব প্লাস বাকি অংশ বসায় দেব। আমি তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি একটা एग्जांपल দিচ্ছি। যেমন অনলি ওয়াটার ক্যান রিমুভ আওয়ার থার্স্ট, একমাত্র পানি পারে আমাদের তৃষ্ণা নিবারণ করতে বা তৃষ্ণা দূর করতে। তো আমি এর আগে যে সেন্টেন্সটা লিখছিলাম তোমরা লক্ষ্য করছিলে যে অনলি এর পরিবর্তে আমি আল্লাহ দিছিলাম, আল্লাহ ছিল ব্যক্তিবাচক, বাট এখানে অনলি এর পরিবর্তে আছে ওয়াটার, পানি। তো আমি লিখছি যে বস্তুবাচক যদি হয় সেই ক্ষেত্রে আমরা কি করব? অনলি এর পরিবর্তে নাথিং বাট দেব এবং বাকি যে অংশটা থাকবে এটা অপরিবর্তনীয় থাকবে। অনলি ওয়াটার ক্যান রিমুভ আওয়ার থার্স্ট, একমাত্র পানি পারে আমাদের তৃষ্ণা দূর করতে। তো ওয়াটার, পানি ব্যক্তিবাচক, এখানে অনলি এর পরিবর্তে আমরা কি দিব? নাথিং বাট। আমরা কেন নাথিং বাট দিলাম? বিকজ এখানে ওয়াটারটা হচ্ছে বস্তুবাচক, এই কারণে আমরা কি দিছি? নাথিং বাট। অনলি এর পরিবর্তে এরপর আমরা কি করব? বাকি অংশ বসায় দেব, ওয়াটার ক্যান রিমুভ আওয়ার থার্স্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখলাম যে অনলি যুক্ত কোনো সেন্টেন্সকে ব্যক্তিবাচক হলে অনলি এর পরিবর্তে আমরা নান বাট বসাবো এবং বাকি অংশ বসায় দিব। আর যদি বস্তুবাচক হয় তাহলে আমরা অনলি এর পরিবর্তে নাথিং বাট বসাবো, বাকি অংশ বসায় দেব। তো আশা করি তোমরা বুঝছো। এরপরে আমাদের আরেকটা সেন্টেন্স বাকি আছে, সেটা হচ্ছে সংখ্যাবাচক। যদি কোনো অনলি যুক্ত সেন্টেন্সে সংখ্যা থাকে, সেই সেন্টেন্সটাকে যদি তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? অনলি এর পরিবর্তে নট মোর দ্যান অর নট লেস দ্যান বসাবো এবং বাকি অংশ অপরিবর্তনীয় রাখবো। তো আমি এখানে তোমাদের সুবিধার্থে আমি গঠনটা লিখেই দিচ্ছি। অনলি এর পরিবর্তে আমরা নট মোর দ্যান বসাবো, নট মোর দ্যান। তো যদি আমরা অনলি যুক্ত সংখ্যাবাচক কোন সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি, সেই ক্ষেত্রে আমাদের কি বলবে? অনলি এর পরিবর্তে একটা নট মোর দ্যান প্লাস বাকি অংশ। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে একটা সেন্টেন্স দিয়ে বোঝাই দিচ্ছি। যেমন রহিম ইজ অনলি 14। রহিমের বয়স মাত্র 14 বছর, অর্থাৎ রহিমের বয়স মাত্র 14 বছর। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সংখ্যাটা আছে, সেন্টেন্সটা আছে
সংখ্যাবাচক। আমরা এর আগে দুটো সেন্টেন্স করতে, একটা ছিল আল্লাহ ব্যক্তিবাচক, দ্বিতীয়টা ছিল ওয়াটার বস্তুবাচক, তৃতীয়টা হচ্ছে রহিম ইজ অনলি 14। এখানে আছে 14 সংখ্যাবাচক। সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট যা আছে তাই এখানে বসাই দেব, এরপরে ভার্ব যা আছে তাই বসাই দেব। এখানে সংখ্যাবাচক বিদায় আমরা অনলি এর পরিবর্তে কি দিব, নট মোর দ্যান। আমরা নট মোর দ্যান বসালাম, মোর দ্যান, এরপরে বাকি অংশ আছে 40। আমি আশা করি তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যে তিনটা রুলস আছে, অনলি যুক্ত, ব্যক্তিবাচক, বস্তুবাচক, সংখ্যাবাচক, তিনটা যে ধারণা দিলাম, এই স্ট্রাকচার লিখে দিছি, তোমরা নোট ডাউন যদি করে থাকো, ফিউচারে তোমরা অবশ্যই যে কোনো সেন্টেন্স আসলে এই তিনটা সেন্টেন্স থেকে অবশ্যই তোমরা সমাধান করতে পারবে। এরপরে আমি আমার আলোচনায় লিখছিলাম যে ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। তো তোমরা অবশ্যই ধারণা করতে পারছো যে অ্যাক্টিভটা এবং প্যাসিভটা কি, ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ থেকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য, আর চেঞ্জ শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। তার মানে আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার জন্য আমাদের যে 5 প্রকার সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি, এই 5 প্রকারের সেন্টেন্স থেকেই কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। কিন্তু আজকে যেহেতু অনলাইন বেস ক্লাস, তো এখানে আমি সবগুলো সেন্টেন্স আলোচনা করতে পারবো না। তোমাদের যে পরীক্ষায় যে সেন্টেন্সগুলো আসার মতো বা ইম্পর্টেন্ট, সেই সেন্টেন্স আছে অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ। তো আমাদের এখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন নিয়মটা অনুসরণ করব বা অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, সেটা আমাদের জানতে হবে। তো জানার আগে আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি যে এখানে আমি লিখছি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স। তাই অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা বোঝায় বা সাধারণ কোনো কথা বোঝায়, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি আবারও বলতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা কোনো কিছুর বিবৃতি। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে কি, আমি গত ক্লাসে যখন নবম শ্রেণীর আলোচনা করেছিলাম, আমি ইম্পারেটিভ সেন্টেন্সটা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে কোনো আদেশ, নিষেধ, অনুরোধ বা উপদেশমূলক বাক্য। আর অ্যাসার্টিভটা হচ্ছে, আমি তো বলছি, বর্ণনামূলক বাক্য। তো আমরা এখন চলে যাব যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তোমরা মনে রাখবে, তোমরা যতদিনই যে ক্লাস পর্যন্তই লেখাপড়া করো না কেন, তোমাদের এই অ্যাক্টিভ থেকে প্যাসিভটা গ্রামারে অবশ্যই থাকবে। এবং এই লাইফে যত তোমাদের সামনে পরীক্ষাগুলো দিবা, ভালো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে পরীক্ষাগুলো দিবা, সেখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভের একটা প্রশ্ন থাকবে। তো আমরা এখন চলে যাব যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হবে। তোমরা যদি এটা নোট ডাউন করো, এটা তোমাদের জন্য অনেকটা ইউজফুল হবে। আমি আশা করব তোমরা আমার ক্লাসটা ভালোভাবে শুনবে এবং এটা নোট ডাউন করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন লিখব যে অ্যাসার্টিভ থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। সেই ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমি বলছি যে সেন্টেন্সে কোনো কিছু বর্ণনা বা বিবৃতি বোঝায়। তো অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে ফ্রম, আমি এখানে তোমাদের সুবিধার্থে লিখতেছি, ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। তো এইখানে আমি স্ট্রাকচারটা এইভাবে লিখতে পারি, স্ট্রাকচার। আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব, অবজেক্টটি সাবজেক্ট হবে, অবজেক্টটি সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস একটা বাই প্লাস সাবজেক্টিভ অবজেক্ট হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তাহলে আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। তোমরা মনে রাখবা, সেন্টেন্স 5 প্রকার, তার ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্সের যত স্ট্রাকচার থাকবে, যত নিয়ম আছে, সব এই সেন্টেন্সের ভিতরে বিদ্যমান। শুধু একটা জায়গা পরিবর্তন করলে তোমরা যে কোনো সেন্টেন্স পরিবর্তন করতে পারবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। যেমন আমি লিখছি, অবজেক্টিভ সাবজেক্ট হয়, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, ভার্ব 3 বসে। আমি তার আগে অনেকেই দেখো যে টিচাররা ভার্ব 3 লেখে, অনেকেই ভার্ব 3 লেখে, কিন্তু তোমরা জানো না যে ভার্ব 3 কি। আমরা জানি একটা ভার্বের 3টা ফর্ম থাকে, সেটা হচ্ছে
প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। প্রেজেন্ট ফর্ম একটা, দুইটা হচ্ছে পাস্ট ফর্ম, তিন হচ্ছে পাস্ট পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো 3 নাম্বার পাস্ট পার্টিসিপাল ফর্ম দিলে আমরা সবসময় লিখি ভার্ব 3, বিতে ভার্ব 3, ভার্বের 3 নাম্বার রূপ, তারপরে ভার্ব একটা বাই, এরপরে সাবজেক্টে অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হবে সেটা অবজেক্টে পরিণত হবে। আমরা তোমাদের সুবিধার্থের জন্য এখন 1 নাম্বার সেন্টেন্স আমি উদাহরণস্বরূপ দেখাই দিচ্ছি। যদি আমি বলি আই ইট রাইস, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ফলো করবে যে আমি এই 1 নাম্বার সেন্টেন্স থেকে আমি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের যতগুলো রুলস আছে আমি শর্ট টাইমে মেটা শেষ করে দিব। তো এখানে লিখছি আই ইট রাইস, আমি ভাত খাই। রহিম ইটস রাইস, রহিম ভাত খায়। শি রাইটস এ লেটার, সে চিঠি লেখে। সেখানে এখানে সাবজেক্ট হচ্ছে আই, ইট হচ্ছে ভার্ব খাওয়া, রাইস ভার্ব অবজেক্ট। তো আমরা জানি প্রত্যেকটা সাবজেক্ট শেষে থাকে অবজেক্ট, এবং আমরা যা দ্বারা ক্রিয়া সম্পন্ন করি সেটা হচ্ছে ভার্ব। যেমন আই আমি, ইট খাই, রাইস অবজেক্ট। তো সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে রাইস, ইট হচ্ছে ভার্ব। তো আমরা যখন স্ট্রাকচারটা ফলো করব অবজেক্ট সাবজেক্ট, তাহলে আমরা যাকে প্রথমে বসাবো সে সাবজেক্ট হয়ে যাবে। আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে রাইস। তো আমরা যখন অবজেক্টের সাবজেক্ট করব তখন রাইসটা যদি সাবজেক্ট হয়ে যায় তাহলে প্রথমে চলে আসবে রাইস। আমরা রাইস অবজেক্টের সাবজেক্ট করলাম, রাইস আমরা প্রথমে নিয়ে আসলাম। এবার টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এই জিনিসটা একটু লক্ষ্য করবে তোমরা। টেন্স, আমরা টেন্স কি, টেন্স হচ্ছে কোন একটা কাজ সংঘটিত হওয়ার সময় সেটা হচ্ছে টেন্স। যেমন ইট খাওয়া, এটা হচ্ছে টেন্স। একটা টেন্স তোমার লক্ষ্য রাখতে হবে এটা কি প্রেজেন্ট আছে টেন্স আছে নাকি পাস্ট টেন্স আছে না পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে। অবশ্যই ইটটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে ভার্বের অক্সিলারি ভার্ব আছে, বি ভার্বের এম ইজ আর। এই প্রেজেন্ট টেন্স হলে আমরা অবজেক্টের সাবজেক্ট করার পর এই এম ইজ আর তিনটা ভার্ব থেকে একটা ভার্ব আনবো। তো রাইসের পর এম ইজ আর, তোমরাই বলো যে এখানে রাইসের পর আয়ের পরে এম বসে, আর হির পরে ইজ বসে, দিয়ে 15 নম্বর একের অধিক হলে তার ক্ষেত্রে ভার্ব আর বসে। কিন্তু এখানে আমরা যখন রাইস বসাইছি, রাইসের পরে আমাদের এখানে কোন ভার্বটা বসাতে হবে? অবশ্যই তোমরা জানো যে রাইসের পরে কি বসাবো আমরা? ইজ। তো আমি এখানে লিখছি অবজেক্ট সাবজেক্ট, অবজেক্ট রাইস ছিল, আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাইছি। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এটা প্রেজেন্ট টেন্স আছে বিদায় এম ইজ আর এর একটা বসাবো। রাইসের পরে আমরা কি আনবো? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হিসেবে ইজ। এবার ভার্ব 3, ভার্ব আছে এখানে ইট, ইটের ভার্ব 3 হচ্ছে, ইটের ভার্ব 2 হচ্ছে এক, ইট হচ্ছে ভার্ব 1, ইটের পাস্ট টেন্স আছে এক, সেটা হচ্ছে ভার্ব 2, এবং ইটের ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ইটেন। তাহলে ইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইটেন। এরপরে আমরা কি বসাবো? স্ট্রাকচার অনুযায়ী একটা বাই, এরপরে সাবজেক্ট অবজেক্ট। সাবজেক্ট আছে আই, আই অবজেক্ট হয়ে গেলে মি। আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের আমি কথা দিছিলাম যে একটা সেন্টেন্স থেকে আমি 3টা সেন্টেন্স শেষ করব কিভাবে। এটা প্রেজেন্ট টেন্স ছিল, এই কারণে আমরা এম ইজারের একটা বসাইছি। যখন আমরা এই ভার্বটাকে ইটের জায়গায় কি করব? অ্যাড দিব। তার মানে এখন কি দেখতেছো? ইট ছিল প্রেজেন্ট ফর্ম, এখন আছে অ্যাড। তার মানে একটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম যখন বসাবো, এখন এই এম ইজার এখানে যেহেতু পাস্ট ফর্ম আছে, আমরা অবজেক্টের সাবজেক্ট করব। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, আগে প্রেজেন্ট টেন্স ছিল বিধায় আমি ইজারের একটা বসাইছি, আর এখন পাস্ট টেন্স আছে, তাহলে ইজের পাস্ট টেন্স কি হবে? সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো এম এর পাস্ট টেন্স ওয়াজ, ইজের পাস্ট টেন্স ওয়াজ, আর এর পাস্ট টেন্স ওয়্যার। তো রাইসের পর আমরা কি বসাইছিলাম? ইজ। এখন টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেহেতু পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স থাকার কারণে ইজের কারণে আমরা কি বসাবো? ওয়াজ। আর এক্স্যাক্টলি যা আছে তাই বসে যাবে। ভার্ব 3, ইটের এন্ডের ভার্ব 3 ইটের, একটা বাই, সাবজেক্টিভ অবজেক্ট। আই হোপ তোমরা বুঝতে পারছো। তো এখানে আমরা দুইটা সেন্টেন্স অলরেডি আলোচনা করে ফেলাইছি। আর সংক্ষেপে আমি শুধু ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা দেব। যদিও আমার ক্লাস টাইম প্রায় শেষের পথে। ইম্পারেটিভ সেন্টেন্সটা আমি বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি আসলে। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ বা অনুরোধ বোঝায়। সেই ক্ষেত্রে আমরা এখন কি করব? ইম্পারেটিভ সেন্টেন্সের একটা গঠন শর্টকাটে আমি করে দেব যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। তোমরা যদি পারো ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা নোট ডাউন করো।
ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে যে স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটা হচ্ছে গঠন। গঠন যদি হয় ইম্পারেটিভ সেন্টেন্সে সর্বপ্রথম আমরা লেট বসাবো, অবজেক্ট বসাবো, এরপরে ভার্ব হিসেবে একটা বি বসাবো, এরপরে ভার্ব থ্রি বসাবো। তো ইম্পারেটিভ সেন্টেন্স একটা উদাহরণ, যেমন ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, তোমাকে আদেশ করছে, প্লিজ গিভ মি এ পেন, আমাকে একটা কলম দাও, তোমাকে অনুরোধ করছে। তো ইম্পারেটিভ সেন্টেন্স তো তুমি দেখলেই বলবা। আরেকটা সহজ উপায় আছে ইম্পারেটিভ সেন্টেন্সে, সেখানে কোনো সাবজেক্ট থাকবে না, সরাসরি ভার্ব থাকবে। সেটা আদেশও হতে পারে, নিষেধও হতে পারে, অনুরোধও হতে পারে। তো আমরা গঠনে কি লিখছি? প্রথম লেট, অবজেক্ট, বি, ভার্ব থ্রি। এটা একটা ইন্টারেস্টিং একটা গঠন, যে একদম শর্ট, কিন্তু এ ধরনের একটা সেন্টেন্স আসে প্রায় পরীক্ষায়। তো আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, এইটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমি সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, সরাসরি আদেশ বা নিষেধ বা সরাসরি ভাব থাকে। তো ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি বসাবো? লেট। এরপরে অবজেক্ট হিসেবে আছে দি ডোর, এরপরে আছে বি, ভার্ব থ্রি। ভার্ব হচ্ছে ওপেন, ওপেনের ভার্ব থ্রি হচ্ছে ওপেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে যে ক্লাসটা করে গেছি আমি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তোমরা মোটামুটি যে ধারণাটা পাইছো, তোমরা যদি এটা অনুসরণ করো এবং নোট ডাউন করো এবং বারবার চর্চা করো এবং আগামী ক্লাসগুলো দেখো, তোমরা অবশ্যই পরীক্ষায় এই টপিকে ভালো নম্বর পেতে পারো। এবং আগামী যে ক্লাসটা আমি করবো সেই ক্লাসটা ফলো করলে আরো ভালো করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু করোনা মহামারীকালীন সময়, তোমরা ঘরের বাইরে না গিয়ে তোমরা ঘরের ভেতরে থেকে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে এবং এগুলো বেশি বেশি করে চর্চা করে তোমরা সামনের দিনগুলো কিভাবে ভালো করা যায় সে চেষ্টা করবে। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি।